প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আজকের বিষয় আসলে ট্যাগলাইনটা দেখতে পাচ্ছেন নিচে। মানে এখন বিসিবিতে বিপিএল নিয়ে যে সমালোচনা বা বিতর্কের ঢেউ, তা পুরোটাই ফিক্সিং কেন্দ্র করে। গত পক্ষকালব্যাপী এই ফিক্সিংকে ঘিরে এত কথা হয়েছে এবং অনেক সন্দেহ প্রকাশ করা হয়েছে, গণমাধ্যমে খবর এসছে। এই বিপিএল এবং ফিক্সিং যিনি আসলে প্রথমবার গণমাধ্যমে বা বাংলাদেশের দর্শকদের সামনে নিয়ে এসেছিলেন, তাকেই আজকে আসলে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে, মানে যিনি ছিলেন হুইসেল ব্লোয়ার। সাইদুজ্জামান, আপনাকে স্বাগত। আমাদের সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং আমাদের অনেক পছন্দের একজন মানুষ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। মানে আপনাকে হুইসেল ব্লোয়ার বলতে হবে এই কারণে, এটা অনেকেই খেয়াল নেই যে 2012 সালে আশরাফুলের যে কীর্তি বা এটা আপনি যখন সামনে নিয়ে আসেন তখনই বোঝা গিয়েছিল। তার আগে আমরা জানতাম চট্টগ্রামের ম্যাচেও যখন আশরাফুল খুব ধীরলয়ে ব্যাট করছিলেন, তখনই সন্দেহের চোখটা সবারই বড় হয়ে গিয়েছিল যে আসলে ঘটনা কি। কিন্তু আপনি প্রকারান্তরে বেশ কিছু উদাহরণ, এবং যখন ইনভেস্টিগেশন টিমটা এসেছিল আইসিসির তাকে এখানে ইনভেস্টিগেশন করার জন্য, তখন আপনি রিভিল করেছিলেন ফার্স্ট। তারপরে তো আফটারওয়ার্ড অল গণমাধ্যম এটা ক্যারি ফরওয়ার্ড করেছে। এখন এই মানে এতগুলো বিপিএল পর আবার একটা কাণ্ড নিয়ে নড়াচড়া এবং গণমাধ্যমে খবর প্রচার, এবং একজন নির্দিষ্ট ক্রিকেটার গণমাধ্যমকে উকিল নোটিশ পাঠানো, ব্যাপারটা কি খুব এনজয়েবল কিনা গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে? ওয়েল, যদি আমরা ফিক্সিংয়ের একদম শুরুতে ফিরে যাই, প্রথম আমার মনে আছে 2000 সালে যখন হান্সি ক্রোনিয়ে মোহাম্মদ আজহারউদ্দিন ইস্যুটা সামনে এলো, পুরো ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল যে এরকম এত হাই প্রোফাইল ক্রিকেটার, এবং সেই বিষয়গুলো রিভিল হওয়ার পরে মনে হয়েছিল যে এটা ওয়ান অফ ইনসিডেন্টস, যে কিছু ঘটনা এরকম ঘটেছে। বাট ক্রিকেটের সময় যত গড়িয়েছে, আমাদের মনে সন্দেহের মেঘ তত বেশি আমি বলবো যে ভিড় করেছে। আপনি 2013 মোহাম্মদ আশরাফুলের একটু যদি বলেন, প্রবাবলি তিনি স্বীকার করেছিলেন বলে তার বিষয়টি আমরা জানতে পেরেছিলাম। তো ফিক্সিং, স্পট ফিক্সিং বা স্প্রেড বেটিং যেটাই বলেন আপনি, মানে ক্রিকেটে এখন আইটেমাইজড এত বেশি ইস্যুর উপরে জুয়ার বাজারে টাইম ফিক্সিংও আছে একটা। রাইট। সো একটা খেলোয়াড়ের এখন ওই ক্রিকেট ব্যাট বলেন না, খেলোয়াড় একটা মাঠে একটা আম্পায়ারের সঙ্গে বা অন্য খেলোয়াড়ের সঙ্গে একটা মিসবিহেভ করবেন, যেটা আমরা ডিমেরিট পয়েন্ট বলি, ওগুলো নিয়ে হয়। মানে এটা বিস্তৃতিটা আসলে আকাশের মতো। বাপরে। সো এটা যখন এটা হয়ে এগুলো আসাতে হয়েছে কি, আমার কাছে মনে হয় যে আমরা 2000 সালে একটা স্পট ফিক্সিংয়ের হান্সি ক্রোনিয়ের কথা শুনে যতটা থমকে গিয়েছিলাম, আমরা যারা পেশাদার সাংবাদিক, যারা খেলোয়াড় টিম এবং এ ধরনের আন্ডার কার্পেট ইস্যুজের সঙ্গে যাদের এক্সেসটা বেশি সাধারণ দর্শকের চাইতে, আমাদের জন্য একটা বিরাট শখ ছিল। পরে জানতে পারলাম যে না, 2000 সাল না, এগুলো এই চর্চাটা আসলে ক্রিকেটের প্রথম ম্যাচেও মানে সাধারণ মানুষ ওটা নিয়ে বেটিং করেছিলেন। প্লেয়াররা ইনভলভ ছিলেন কিনা দ্যাট ইজ নট ক্লিয়ার। বাট হয় কি, এই জোয়ার বাজারের, অবৈধ জোয়ার বাজার, বৈধ জোয়ার বাজারের কথা বলবো না, বৈধ অনেকগুলো কোম্পানি আছে, আপনি জানেন যে সার্টিফাইড অনেকগুলো কোম্পানি, তাদের ওখানে ম্যানিপুলেশন সুযোগ নেই, বিকজ গভর্নমেন্ট মনিটর করেন, তাদের অ্যাকাউন্টস ভেরি ক্লিয়ার। রাইট। বাট ইলিগেল মার্কেট যেটা একসময় দুবাইয়ের কন্ট্রোলে ছিল, আমরা হান্সি ক্রোনিয়ার ঘটনায় শুনেছি, যেটা অপারেট হতো ইন্ডিয়ার দুবাই লিঙ্ক থেকে, এখন মার্কেট চলে গেছে রাশিয়া, এখন মার্কেট চলে গেছে চায়না, মানে বিস্তৃতিটা অনেক দূর চলে গেছে। সো এখন হয় কি, আমরা খুব বেশি অবাক হই না। আপনি যদি এবার বিপিএলের শুরুর দিকের, মানে যখন দল গঠন, আমি এবার বলছি কেন, মানে প্রতি বিপিএলে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করি, কিন্তু এখন হয় কি, হান্সি ক্রোনিয়ে যেভাবে সরাসরি, বা মোহাম্মদ আজহারউদ্দিন যেভাবে সরাসরি দামি ঘড়ি উপহার নিয়েছিলেন বা $5,000-10,000 নেওয়ার কথা জানা গেছে, এখন যেটা হয় খুব স্মার্টলি হয়। এখন কারেন্সি এসছে, এখন অফশোর ব্যাংকিং আছে। সো আপনার অ্যাকাউন্ট যে বাংলাদেশি টাকাটা ট্রান্সফার হবে, ইটস নট দ্যাট, বাইরে ট্রান্সফার হবে। এখন আপনার মোবাইল, একজন খেলোয়াড়কে আপনি সাসপেক্ট করছেন, কিন্তু তার মোবাইল, ইমেল, আপনি যার ডিভাইসগুলো আপনি চেক করে দেখবেন, সেখানে কিছু নেই, বিকজ হি হ্যাজ গট অ্যানাদার সার্কেল। হয়তো আমি তার ক্লোজ সাংবাদিক, আমি হতে পারি, তার এজেন্ট হতে পারেন, তার ভাই হতে পারেন, তার স্ত্রী হতে পারেন। মানে বিষয়টা হয়ে গেছে, আমি যেটা বলতে চাচ্ছি বেসিক্যালি, যে 2000 সালে এই ক্রিকেটে জুয়ার ছোবল নিয়ে আমরা যতটা মানে বিষাক্ত, মানে যতটা ব্যথা পেয়েছিলাম মনে, এখন আসলে অতটা ব্যথা পাই না, বিকজ দিনে দিনে হয়েছে কি, ক্রিকেট খেলাটায় এটা অনেক বেশি এসছে। এবং যখন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটটা এলো, বিপিএলে তো শুরুর আসর থেকেই শোনা গেছে, আইপিএলেও কিন্তু সবচেয়ে বড় মেগা ইভেন্ট যেটা, সেখানেও কিন্তু আমরা
আনুষ্ঠানিকভাবে আমরা আসলে জানতে পারি যে আইসিএল থেকে মানে বিতর্কিত লিগটা দিয়েই আসলে এটা হয় কি এখন যেখানেই খেলা হচ্ছে সেখানেই বেটিং হচ্ছে। ইললিগ্যাল বেটিং তো আপনি এটা হাউ ক্যান ইউ স্টপ, আমার কাছে আসলে কোনো ক্লু নেই। বাট সেখান থেকে খেলোয়াড়দের টিম ম্যানেজমেন্ট, আমরা শুধু খেলোয়াড়দের কথা বলছি, টিমের মালিক বলেন, আপনি যদি খেয়াল করে থাকেন নিশ্চয়ই মনে আছে সিপিএলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভারতের একজন মালিক, ভারতীয় একটা দলের মালিককে কিন্তু ডিপোর্ট করা হয়েছিল একই অভিযোগে। এবং শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগেও একজন বাংলাদেশি মালিকানা ছিলেন, তিনি জেলে গেছেন। রাইট। আগে হতো কি যে শুধু খেলোয়াড়দের এবং টিম ম্যানেজমেন্টকে বা ফিজিওথেরাপিস্ট, ভারতের ফিজিওথেরাপিস্ট যিনি ছিলেন গুটি কয়েক একটা ছিল। এখন হলো কি এটা প্রশাসক লেভেলেও চলে গেছে। এবং অনেক পুরনো একটা গল্প আছে প্রচলিত যে সিলেক্টররাও এর সঙ্গে ইনভলভ হন। ভারতের একজন সিলেক্টর, জুনিয়র সিলেক্টরকে এই কারণে সাসপেন্ডও করা হয়েছিল, যিনি স্পেসিফিক প্লেয়ারকে দলে জায়গা দিয়েছেন। সো ইটস নেটওয়ার্কটা অনেক স্ট্রং, মানে এখন র্যাকেটটা বাড়তে অনেক স্ট্রং। এবং আমার কাছে মনে হয় সাধারণ মানুষও আপনি দেখবেন আগে যেভাবে রিয়েক্ট করতেন একজন ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারকে নিয়ে, এখন কিন্তু সাধারণ মানুষও তাদের প্রতি সহনশীল। অ্যাজ ইফ যে ক্রিকেটে এই অনৈতিক কাজটা এটা তো নর্মাল, বিকজ আমার দেশের মানুষ সারা বিশ্বের মধ্যে আমার দেশের মানুষও পথে ঘাটে এখন বিভিন্ন ডিভাইস অ্যাপ ইউজ করে তারা গ্যাম্বলিংয়ে পার্ট হচ্ছেন, সর্বশান্ত হচ্ছেন, আত্মহত্যার ঘটনা ঘটছে। আমার আতঙ্কের জায়গাটা হলো এখানে যে এটাতে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের প্রান্তিক জনগোষ্ঠী। এবং মানে সেই হাহাকারটা আপনি বাংলাদেশে, আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের বা যে কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ওয়াইড বা যে কোনো খেলায় আপনি ঘুরবেন, আপনি দেখবেন যে ওখানে অনেক ব্যাডলি সাফারার। আমি বলবো যে আমি সেদিন ফেসবুকে একজনের একটা ইউটিউব বাইট দেখছিলাম, তাকে একজন চিঠি লিখেছেন দুঃখ করে এই ফিক্সিংয়ের সঙ্গে, তিনি নিজে খেলেন আর কি অ্যাপে, তিনি আত্মহত্যার কথা ভাবছেন। এবং আত্মহত্যা কিন্তু অলরেডি অনেক কিছু ঘটেছে। সো আমার কাছে মনে হয় যে জিনিসটা শুরুর চাইতে এখন যেটা হয়েছে যে আমরা একটু নর্মালাইজড হয়ে গেছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি যে তিনি অন্যায় করবেন, কিছুদিন শাস্তি হবে, তারপর তিনি আবার খেলবেন। এটা আমাদের দেশেও হয়েছে। কিন্তু আপনি হয় কি ক্রিকেটটা মানে এথিক্সের জায়গায় যদি আপনি একবার কম্প্রোমাইজ করেন, আই ডোন্ট থিঙ্ক যে মানে আপনাকে অনবোর্ড করাটা ওই খেলার জন্য খুব বেশি স্বাস্থ্যকর কিছু হবে। তাই যদি হয় মানে এটা কি রেসলিং এর মতো হয়ে যাচ্ছে কিনা সাইদ ভাই কোশ্চেনটা উঠে, যে আমরা জানি যে রেসলিংটা আমরা দেখতাম ছোটকালে যে মিল মাস্কারাদের, তো আমরা অনেক পরে জানতাম বা বড়রা তখন আমাদের সিনিয়ররা বলতেন এটা ফিক্সড, এটা তোমাদের দেখে কান্নাকাটি করার কিছু নাই। তো ক্রিকেটও কি সেই দিকে, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটটা কি আসলে সেই দিকে চলে যাচ্ছে কিনা? আপনি এটা আমার কাছে মনে নিয়ন্ত্রণহীন কোনো কিছুই ভালো না। আমার কাছে মনে হয় যে আইসিসি কখনোই অত স্ট্রং গভর্নিং বডি ছিল না যদি আপনি ফিফার সঙ্গে কম্পেয়ার করেন, যদি আপনি আইওসির সঙ্গে কম্পেয়ার করেন, বা ইভেন হকি যারা বৈশ্বিক নিয়ন্ত্রক, তারা কিন্তু যে কাউকে আপনি যেনতেনভাবে খেলতে পারবেন না। বা আইসিসি সূত্র ধরে বিসিবি বলেন, বিসিবি তার খেলোয়াড়কে টি10-এ খেলতে দিবে কি দিবে না, দিতে চায় না আবার দিতে হয়, এরকম সিচুয়েশন হওয়ার কথা না। বিকজ বাংলাদেশের যত ক্রিকেটার আছেন সবাই বিসিবির আমব্রেলার নিচে। সো এখানে বিসিবির কিন্তু ডিক্টেটিং টার্মসে থাকার কথা যে আমি বেতন দিচ্ছি, আমার পেরোল আছে, সো ইউ হ্যাভ টু লিসেন টু মি। কিন্তু আমাদের দেশে একটা ইমোশনাল একটা আউটক্রাই তৈরি হয় যখন একজন ইয়াংস্টার ধরেন একটা টি10 লিগের চান্স পেল। আমাদের যখন নিউজ হয়, আমি বৃদ্ধ মানুষ তো অনেক দিন দেখেছি, আমার একটা আক্ষেপ হয়, আমি দোয়া করি যেন সে নিরাপদে ফিরে আসে। নিরাপদে মানে এই নয় যে প্লেন ক্র্যাশ বা এরকম কিছু, সে যেন একটু ওখানে গিয়ে বুঝতে পারে যে ক্রিকেটটা অনেক ডার্টি, কিভাবে নিজের গা বাঁচিয়ে চলতে হবে সেটা যেন শেখে। আমার ভয় থাকে। জি জি, এই ভয়ের ব্যাপারটা, ডার্টিনেসের ব্যাপারটা আসলে তো এইবার কেমন দেখলেন বা বুঝতে পারছেন কেমন? গণমাধ্যমে বেশ খবর প্রকাশ হয়েছে, কিন্তু মানে আপনার পত্রিকা, আপনি গতকালকেও যদি ভুল না করে থাকে একটা সম্পাদকীয় লিখিয়েছেন আপনি, এবং ভিভিডলি যা বলছেন তার একটা রিফ্লেকশন আমরা পেয়েছি। আলটিমেটলি আসলে কি যা রটে তার কি কিছু বটে কিনা? কারণ বিমানে একজনকে ওঠা নিয়ে একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে, যেটা ইমিগ্রেশনের তরফ থেকে আমাদেরকে, আপনিও নিশ্চয়ই, আপনি রিপোর্টটা করেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে ওখানে অ্যাসুরেন্স এক ধরনের বিসিবি থেকে ধরেন আপনি বিপিএল শুরু হওয়া থেকে যদি আপনি দেখেন অনেক নিউজ হয়েছে, অনেকগুলো নাম এসেছে। মানে সে আমি ওই নামগুলোর মধ্যে ওই নামগুলোর মধ্যে যদি আমি একজন হতাম, এবং আমি যদি নিশ্চিত থাকতাম যে আমি এই কাজটি করিনি, আমি আপনাকে আনঅ্যান্সার্ড যেতে দিতাম না। একটা দল বা দুটো দল কিছু ম্যাচ নিয়ে অনেক গসিপ হচ্ছে, ক্রিকেট বোর্ড তার জায়গা থেকে কিন্তু ওইভাবে ভয়েস রেইজ করেনি। প্রবাবলি তারাও ইন ডাউট যে এই ম্যাচগুলো এরকম কেন হচ্ছে, এই স্পেশাল এই একটা কেন ওয়াইডটা পাশের পিছিয়ে পড়বে। আপনি এবার দেখেন অদ্ভুত,
এবার ওয়াইড হচ্ছে পাশের পিছে এবার মেক শিওর দ্য ওয়াইড একটা না, আমি 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 সন্দেহ করছি না, আমি স্কিল লেভেলটাও যদি বলেন সেটাও খুব আতঙ্কজনক যে একটা বোলার বিমার করছেন। বিমার কিন্তু ইউজুয়ালি বড় জোর চেস্ট হাইট হতে পারে, এবার কিন্তু মাথায় বিমার গেছে। আমি একজন বোলার আমি 2টো বল দেখেছি। তখন হয় কি মানে অনেকদিন ধরে এই খেলাটার সঙ্গে থাকতে থাকতে ক্রিকেট তো আনসার্টেনিটি খেলা, আনসার্টেনিটিরও একটা কিন্তু গ্লোরিফাই যে একটা ব্যাপার ছিল, ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে আনফেয়ারও করছি কিনা আমরা, যে সন্দেহ করতে করতে জেনুইন যেটা মানে ম্যাচের মোড় বদলে দেওয়ার যে পারফরমেন্সটা সেটা আমরা আন্ডারমাইন করছি কিনা। বাট এবার আমি দেখলাম যে বিপিএল নিয়ে এত কথা, ফিক্সিং নিয়ে তো আজকে না, ফিক্সিং নিয়ে এখন তো পেমেন্ট ইস্যু নিয়ে কথা হচ্ছে, বাট ফিক্সিং নিয়ে মানে সন্দেহজনক আচরণ নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আমি সেই যে বোল্ড প্রতিবাদটা আশা করেছিলাম ওই দল, ওই খেলোয়াড় বা বোর্ডের তরফ থেকে, সেটা আমি দেখিনি। তার মানে এই নয় যে আমরা যে অভিযোগগুলো করেছি সেগুলোই প্রত্যেকটাই সত্য। এর কারণে এটা আমি যেটা বললাম যে প্রযুক্তি আসাতে হয়েছে কি, এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এই পুরো বিষয়টা বদলে গেছে। এখন আপনাকে তদন্ত প্রক্রিয়াটাই অন্যভাবে করতে হবে যদি আপনি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ফাইন্ড সামথিং। এখন তদন্ত প্রক্রিয়া যদি করতে হয়, আমরা আসলে একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে তদন্ত প্রক্রিয়া এবং বিপিএলের যে আমরা যন্তর মন্ত্র অনেক কিছু দেখছি আর কি, বা বুঝি বা দীর্ঘশ্বাস ফেলতে পারি, সেগুলো নিয়ে একটু আলাপ করব। তারপরে ধন্যবাদ সাইদ ভাই, বলছিলাম যে কথা মানে দীর্ঘশ্বাস, চাপা দীর্ঘশ্বাস অবস্থা দৃষ্টিতে এই পেমেন্ট ইস্যুটাও একটা বিশাল ব্যাপার। তো এইগুলো সামলাতে আসলে ক্রীড়া উপদেষ্টাকেও স্টেডিয়ামে আসতে হয়েছে, তারপরে একজন প্লেয়ারকে নিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি ওনারের খুবই বাজে রিমার্ক নিয়েও কথা বলতে হয়েছে। মানে আমাদের একটা যেটা বলছিলাম যন্তর মন্তর যেভাবে চলছে আর কি চলছে। আমরা একটু একটু দেখে আসতে চাই, ক্রীড়া উপদেষ্টার কথাটা শুনে আমি আপনার কাছে ব্যাক করব। রাষ্ট্রের মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি, এবং সেক্ষেত্রেও আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল, এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। মানে ওনাদের ইন্টেনশন বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মানে যে একটা বেনোভেলেন্ট স্পিরিট নিয়ে বিপিএলটা শুরু করেছিলেন, বিপিএলের এই ফিক্সিং স্যাগা তো আর বলা যাবে না, যেহেতু কোনো কিছু আনটিল প্রুভেন গিলটি, এটা আমরা বলি কেমন করে গিলটি। বাট এই যে বিতর্ক, মানে পেমেন্ট বিতর্ককেও কিন্তু পেমেন্ট বিতর্কটা একটা ইউনিক লেভেলে যাওয়ায় এটা যতটা কথা উঠছে, ড্রাইভার পর্যন্ত কিডস ব্যাগ আটকে রাখছে, তারপর প্লেয়াররা দেশের বাইরে যেতে পারছে না যারা বিদেশি প্লেয়ার। মানে এটা ইউনিক রাজশাহীর ক্ষেত্রে যেটা হয়েছে, এটা মানে অনেক ইউনিক একটা ব্যাপার। এই যে 2-1 প্লেয়ারের নাম আসছে, 10 জনের একটা লিস্ট, এসইউ বা বিসিবির হাত ঘুরে আমাদের সবার কাছে কমার বেশি আছে। এটাতে সাইদ ভাই, মানে আপনি যখন হুইসেল ব্লোয়ার হিসেবে প্রথম ইয়েটা করেছিলেন, আজকে এত বছর পরে আপনার কি মনে হয় ওই ব্লোতে কোনো কাজ হয়নি? অ্যাকচুয়ালি কাজ হওয়ার কথা না, বিকজ টাকাটার মোহ এমন বেশি। আপনি বিভিন্ন ডায়াসপোরার প্লেয়ার আছেন, তরুণ খেলোয়াড়দের কথা আমি বলবো না, যারা ফ্রিঞ্জ প্লেয়ার ন্যাশনাল টিমে আসা যাওয়া করছেন, তাদের মধ্যে একটা আনসার্টিনিটি থাকে, তারা খুব সহজে প্রলুব্ধ হতে পারেন। যারা অনেক দিন খেলে ফেলেছেন, রিটায়ারমেন্টের কাছাকাছি চলে গেছেন, আরেকটা সেগমেন্ট ওখানে ভালনারেবল। তারা এত বড় বড় অফার আসে, অফারটা তো আসলে 1 লাখ 2 লাখের আসে না, অনেক বড় আসে। এবং টিমের ক্যাপ্টেন যিনি, তার কাছে হয়তো 10 কোটি 20 কোটি টাকার অফার এসছে একটা ম্যাচে ম্যানিপুলেট করার জন্য। সো ইটস ভেরি ইজি মানি। এবং যেহেতু যদি তিনি মনে করেন যে টাকাটা এমনভাবে তিনি মানে পুরো ডিলটা এমনভাবে হবে যে পৃথিবীর কেউ জানবেন না তিনি ছাড়া, সেই প্রভিশন এখন আছে, প্রযুক্তি তাকে সেই সুযোগ করে দিয়েছে। আমি যেটা বললাম, বিটকয়েন এখন একটা মানে নর্মাল ইস্যু হয়ে গেছে। বাট তার আগে আমি প্রথমে আপনি যে ফ্রেমটা দেখালেন, এই বিপিএলের জন্য সবচেয়ে ট্র্যাজিক হলো এই ফ্রেমটা, যে ক্রীড়া উপদেষ্টাকে আসতে হয়েছে যে ইস্যুগুলো বিসিবির অ্যাড্রেস করার কথা। ছোট্ট একটা ইস্যু দিয়ে বলি, চিটাগং কিংসের যে খেলোয়াড়, আপনি একজন খেলোয়াড়ের কথা বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ওনার, তার সম্পর্কে হিউম্যালিটিং কথা বলি, যেটা ক্রীড়া উপদেষ্টা বললেন, এই আমার ন্যাশনাল টিমের প্লেয়ার হোক বা এই টিমের বা আমার আমব্রেলার নিচে যে খেলোয়াড়, তাকে একজন ফ্র্যাঞ্চাইজি ওনার অফিস মানে এইভাবে পাবলিকলি হিউমিলেট করবেন। এতদিন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, ফর্মার ক্যাপ্টেন ছিলেন, এবং পাশেই ছিলেন কিন্তু ক্রিকেট অফ চেয়ারম্যান, যার দায়িত্ব কিন্তু এই প্লেয়ারদের টেক কেয়ার করা। দুজন
এই 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 কটা দিন কেন নীরব ছিলেন এই ইস্যুতে? অন্তত ফিক্সিং তো আর আপনি এমন না যে ওভারনাইট আপনি প্রুফ করে ফেলবেন। পেমেন্ট ইস্যু আপনি মানে আমি বলবো যে অক্ষম মালিক চুজ করেছেন, ঠিক আছে, এটা নিয়ে বার্গেনিং হতে পারে, বাট ওই একটা ইস্যুতে, এই ইস্যুটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করিনি, যে একজন ফ্র্যাঞ্চাইজি ওনার বলছেন যে আমার কি টাকার গাছ আছে কিনা। আপনাদের টাকার গাছ কারোই নেই, টাকার গাছ বলে পৃথিবীতে কিছুই নেই। সো আপনি যদি মনে করেন যে আপনার টাকা বিপিএল পেমেন্টের জন্য এনাফ টাকা নেই, আপনার এখানে আসার কথা না। সো এই দৃশ্যটা খুব দুর্ভাগ্যজনক যে ক্রীড়া উপদেষ্টাকে এসে মিটিগেট করতে হচ্ছে যে এই সমস্যাগুলো এনএসসি তদন্ত করছে। মানে আমার কাছে খুব উইয়ার্ড মনে হয়। আমরা একটা সময় দেখতাম কি জানেন, ক্রিকেটে অনেক সমস্যা হচ্ছে, তারপর সাবেক বোর্ড সভাপতি বলতেন যে প্রধানমন্ত্রী এটা সমাধান করবেন। সো ইটস ফানি, ক্রিকেট আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেটের সমস্যা আপনি সমাধান করার জন্য। আপনি মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয়কে এই ইনভেস্টিগেশনে আপনার নিয়ে আসার কথাই না। যখন এটা নিয়ে আসেন তখন বোঝা যায় যে, আমি জানি না পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, বাট এটা অবশ্যই সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদের এটা ব্যর্থতা। এইটা অ্যাবসলিউটলি। আমরা একটু ফারুক আহমেদের কথা শুনে আসতে চাই যে উনি কি বলার চেষ্টা করেছেন, একটু দেখে নিই। মেনে নিচ্ছি আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি, কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন, আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। সো দ্যাট ওয়াজ এ প্রেশার। আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর, ব্যাক করে নভেম্বর, অক্টোবর 15 তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি। মানে এই যুক্তিগুলো বা কতটুকু জুৎসই? আমি একটা মানি কি এমন প্লেয়ার এসছে, রাইট, আমি একটা ফারুক আহমেদের একটা যুক্তি আমি অবশ্যই অ্যাকসেপ্ট করি। আমি মনে করি যে সময়টা খুব কম ছিল প্রিপেয়ার করা এই টুর্নামেন্টের জন্য, মানে টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য। বাট এই তাড়াহুড়ো করতে গেলে যেটা হয়, আপনি যে কোনো কাজে আপনি যদি এখান থেকে হেঁটে দ্রুত যেতে চান, খুব চান্স আছে আপনি হোঁচট খেতে পারেন। সো আপনি ঠিক আছে আপনি টুর্নামেন্টটা করবেন, টুর্নামেন্টে কিন্তু বিসিবিতে একটা সেট আপ আছে এক্সিকিউটিভদের। সো ইউ ক্যান অলওয়েজ লিসেন টু দেম। ফ্র্যাঞ্চাইজি যারা পুরনো আছে তাদের সঙ্গে কথা বলতে পারতেন, নিশ্চয় তারা কথাও বলেছেন। কিন্তু এই যে 7 দলের ট্যাবু, যেটা যে 7 দল না করলে হয়তো সমালোচনা হতো, সেটা খুব বেশি গুরুত্ব পেত যদি আজকের সঙ্গে কম্পেয়ার করেন। আমি ফারুক আহমেদ নিজেও আমাদের কালের কণ্ঠের আমাদের এক রিপোর্টারকে বলেছেন যে 5টা দল নিয়ে করলে ভালো হতো। সমস্যা হয়ে গেছে টিম সিলেকশন। আপনি যখন ফ্র্যাঞ্চাইজ ওনার 3 জন নতুন নিলেন, যখন ফ্র্যাঞ্চাইজ আসে আপনাকে কিন্তু তার ফিনিশিং স্ট্রেংথটা জানতে হবে। রাইট। আমি তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টরও না, প্রেসিডেন্ট তো দূরের কথা, এক্সিকিউটিভও না। যখন এই 3টা নাম এলো আমি গুগল করলাম হোয়াট দে অ্যাকচুয়ালি ডু। আই গট সারপ্রাইজ যে তারা কিভাবে ফ্র্যাঞ্চাইজ ওনার হলেন। তারপর একজন ফ্র্যাঞ্চাইজ ওনার তিনি দাবি করলেন যে তাকে 3.5 কোটি টাকা 4.5 কোটি টাকা ওয়েভার দেওয়া হয়েছে যে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। কেন? টাকাটা তো ক্রিকেট বোর্ডের। অ্যাবসলিউটলি। মানে আমি কেন এমন একটা ফ্র্যাঞ্চাইজকে মানে অনবোর্ড করব যার পুরনো প্রিভিয়াস ডিউজই সে দিতে পারছেন না, সেটা আমাকে ক্ষমা করে দিতে হচ্ছে। আর যে ওনারকে নিয়ে বেশি কথা হচ্ছে, উনি একটা ডেভেলপার কোম্পানি, আমি গুগলে সার্চ করে দেখি যে তার অফিস হলো তার বাসা, বা একটা বাসা গুলশান 23 নম্বর রোডে তার অফিস। এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো আমি যখন বিজনেস করি, আমি যখন আপনাকে ভিজিটিং কার্ড দেব, মানে হোম ইজ মাই অ্যাড্রেস, আপনি শিওর আপনি যে কোনো কমন সেন্স যারা আছে তিনি বলবেন যে এই ব্যবসায়ী খুব বেশি স্ট্রেংথ নাই। আরেকটা টিম আছে, নাম বললাম না, তারা অনেক ম্যাচ হেরেছে কিন্তু খুব দ্রুত পেমেন্ট দিয়েছে। এটা আরেকটা আমার মনে হয় যে ডিগিংয়ের জায়গা, যে পেমেন্ট না দেওয়াটা যেমন অন্যায়, এবং পেমেন্টটা যদি আমি খুব প্রম্পটলি দেই, মানে আমার হয় কি অনেকদিন এই প্রফেশন থাকতে থাকতে অনেক প্রশ্ন আমার মনে জাগে। আমি ওটাও জানতে চাই যে হাউ কুড হি পে। ওনাদের বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে সেগুলো আপনি আবার বলবো যে আপনি ওই ওয়েবসাইটে যাবেন, এটা একটা অনলাইন শপিং পোর্টাল। সো আমি আসলে ডিটেইলে বলতে চাচ্ছি না, বিকজ আমার মনে হয় যে বিসিবির এই বিষয়গুলো, মানে আমার মতো একজন সাধারণ নাগরিক যদি আমার মাথায় চিন্তাটা আসে যে ওকে নতুন ফ্র্যাঞ্চাইজ এসছে, কারা এসছেন, সো বিসিবি কুড ইজিলি মানে সার্চ অ্যাটলিস্ট জানাটা। এবং আপনি ব্যাংক গ্যারান্টির কথা বলা আছে, ব্যাংক গ্যারান্টি তো বাবা যখন ক্রিকেট বোর্ডের অনেক বড় বড় বিপিএল তখনও দিত না কোনো ফ্র্যাঞ্চাইজ, ভেরি রেয়ার ব্যাংক গ্যারান্টি। মানে এটা হয় কি মিউচুয়ালি একটা মিউচুয়ালি, মানে টুর্নামেন্টটা হয় কি, মানে আপনি মিলে টুর্নামেন্টটা করছি। মানে আমি যখন বোর্ডে থেকে ফ্র্যাঞ্চাইজ ওনার,
আগে তো Right. তাই ছিল। তাই ছিল। সো তখন আপনি অনেক রকম বাইন্ডিংস আপনি বেন্ড করবেন। মানে Right. বিপিএলটা যেভাবে বাংলাদেশে হয়েছে আসলে এভাবে হওয়া ঠিক হয়নি। শুরু যখন হয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় কিন্তু ফ্যান ফলোয়িং বলেন, কোয়ালিটি অফ প্লেয়ার্স বল, বিগ নেম সবাই এসেছিল। বাট আপনার উচিত ছিল একটা প্রফেশনাল ডিল করা। প্রফেশনাল আমরা করিনি। প্রত্যেকটা বিপিএল, আমি বোর্ডে আছি, আমার স্বার্থটা আমি দেখেছি, আমি কিন্তু ক্রিকেটের স্বার্থটা দেখিনি। আমার কাছে খুব আনফর্চুনেট, মানে এটা কিন্তু শুধু ফারুক আহমেদের এই 5 মাসের পারফরমেন্সের আজকের এই পরিণতি না, কিন্তু এটা ধাপে consequences. ধাপে ধাপে হয়েছে। আপনি খারাপ হতে 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 আজকে এই জায়গায় এসছেন। মানে পৃথিবীর ইতিহাসে নেই যে রাজশাহী, দুর্বার রাজশাহীর মালিক পেমেন্ট ইস্যু নিয়ে যেটা করলেন, যেটা হলো, আমি জানি না যে এই ড্যামেজ কন্ট্রোল করতে হলে আসলে একটাই করণীয়, আইসিসি এবং প্রত্যেকটা যেসব খেলোয়াড়রা এসছেন প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির কমিউনিকেট করা যে আমাদের একটা ভুল হয়ে গেছে। এটা শুধু আমাদের মানুষকে বা মিডিয়াকে বললে হবে না, আইসিসির কাছে অ্যাপোলজি চাইতে হবে এবং প্রত্যেকটা দলকে দেশকে আশ্বস্ত করতে হবে যে নেক্সট ইয়ার থেকে আমাদের টুর্নামেন্টটা আমরা 100% ফেয়ার করার চেষ্টা করব। ডোন্ট, মানে আমাদের এই টুর্নামেন্টটাকে তোমরা মনে করো না যে এটাই আমাদের বেঞ্চমার্ক। আমরা একটা উই মেড এ মিস্টেক, আমাদের 5 মাস সময় খুবই কম সময় ছিল, কিছু মিসজাজমেন্ট আমাদের হয়েছে, বাট নেক্সট ইয়ারে আমরা এটা করব। আমরা 1 মিনিটের সময় পাচ্ছি। আমি আপনার কাছে 1 মিনিটেই জানতে চাবো যে আপনি 2012 সালে যখন হুইসেল ব্লোয়ারের কাজটা করেছিলেন, তখনও যে প্লেয়ারকে নিয়ে একটা সমালোচনা বা ক্রিটিসিজম এবং আন্ডার স্ক্যানার ছিল, এবারও তিনি শীর্ষেই আছেন বা ইয়েতে মধ্যে আছেন। তাহলে মানসিকতায় বা ইয়েতে মানে তিনি কি আরো এক্সপার্ট হলেন, বা তিনি না তারা, আমি শুধু তিনি বলবো না, তারা কি আমি যেটা বললাম যে আমাদের ক্রিকেট তো আমরা বলি এথিক্স কমিটিও কিন্তু আছে, আইসিসির আছে, বিসিবির আছে। আমরা এথিক্যাল জায়গাটাই ঠিক নেই এবং এথিক্যাল জায়গায় যারা ঠিক নেই তাদের জন্য কিন্তু বিপিএলটা এমনভাবে পরিচালিত হয়, আমি যেটা বললাম ফ্র্যাঞ্চাইজ ওনার সিলেকশনের ক্ষেত্রে বিপিএল গভর্নিং কাউন্সিলের আমি ল্যাকিংস বলবো বা শর্টফল বলবো, এবং আইসিসির এখন তো আকু হয়ে গেছে, আকুর অসহায়ত্ব, বিকজ তাদের কাছে এনাফ টুল নেই ফিক্সিংয়ের আনার্ট করার। তো সব কিছু মিলিয়ে এথিক্সের জায়গাটায় আমরা অনেক মানে অধপতন হয়েছে। আমি শুধু আমাদের দেশের কথা বলবো না, আপনি যত বিশ্বে ব্যাঙের ছাতার মতো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হয়, এটা একটা কার্স হয়ে গেছে যে আপনি পাচ্ছেন হয়তো 5 টাকা, কিন্তু প্রত্যেকটা বোর্ডের ক্ষতি হচ্ছে 50 টাকা করে, বিকজ তাদের বিভিন্ন খেলোয়াড়রা বিভিন্নভাবে জুয়ারির সঙ্গে তাদের একটা কানেকশন হচ্ছে। যারা যখন ফিরে আসেন আপনি জুয়ার জানবেন যে নিশ্চিত থাকুন যে জুয়ারির সঙ্গে আপনার যখন একবার যোগাযোগ হবে ওখান থেকে আর বের হয়ে আসা কঠিন, তখন এটার প্রভাবটা পড়ে কিন্তু আপনার ন্যাশনাল টিমে। সাইদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে আমাদেরকে একটু বেশি এনলাইটেন করার জন্য। মানে আই উইশ আরও একটু কথা বলার সুযোগ থাকতো। আপনাকে আশা করি আবার ভবিষ্যতে পাওয়া যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আশা করি বিপিএল এর ফিক্সিং নিয়ে যে টালমাটাল অবস্থা, সেটার একটা পরিণতি খুব মানে সুখকর পরিণতি হবে এবং ভবিষ্যতের জন্য বাংলাদেশের ক্রিকেট এবং বিপিএল একটা আস্থার জায়গা তৈরি করতে পারবে। ধন্যবাদ সবাইকে।